ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অত্যাচারের মাত্রা দিন দিন এতই বেড়ে যাচ্ছিল যে ঘরে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। স্কুলের খাতা কলম কেনার টাকা তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত খাওয়াও ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একদিন সকাল সকাল নতুন মা তার পঙ্গু ছেলেকে নিয়ে পাশের পাড়ায় কার এক বাড়িতে গেল। আব্বাও সকাল সকাল কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। খালি বাড়ি পেয়ে আপা আমার হাতটা শক্ত করে ধরে বলল, চল শাহেদ, আজ ফুপুর বাড়ি যাব। নতুন মাকে বলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বললে হয়তো আমাদের পা বাড়াতেই দিত না। আমরা কাঁচা পথ ধরে প্রায় 3 মাইল হেঁটে বড় ফুপুর বাড়ি পৌঁছালাম। উঠানে ফুপুকে দেখেই আপা আর ধরে রাখতে পারল না, দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আমি ফুপুর আঁচল ধরে দাঁড়িয়ে চোখের পানি মুছছিলাম। ফুপু আমাদের বুকে চেপে ধরে চোখ ভাসালো। কতক্ষণ পর কান্নার তোড় একটু কমলে ফুপু আমাদের ঘরে নিয়ে বসালো। আঁচল দিয়ে মুখ মুছিয়ে ভাত সামনে দিল। খিদেই পেট চোচো করছিল। আমরা 2 ভাই বোন গপ গপ করে খেতে লাগলাম। খাওয়া শেষে আপা ফুপুর হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরল। আপার মুখটা তখন বড্ড কাতর দেখাচ্ছিল। আপা বলল, ফুপু, আমার একটা কাজ খুঁজে দাও না। শহরে বা গ্রামের কোনো ভালো বাড়িতে চাকরের কাজ হলেও আমি করব। আব্বা তো শাহেদের পড়ালেখার জন্য একটা পয়সাও দেয় না। স্কুলের মাস্টার মশাই খাতার জন্য রোজ টাকা দেয়। ফুপু আবার এই শুকিয়ে যাওয়া ছোট শরীরটার দিকে তাকিয়ে শিউরে উঠল। আবার মাথায় হাত বুলিয়ে ব্যাকুল গলায় বলল, মারে, তুই এই ছোট শরীর নিয়ে কিভাবে কাজ করবি? এতটুকু বয়সে তোকে লোকের দুয়ারে কাজ করতে পাঠালে আমার মরা মায়ের আত্মা যে শান্তি পাবে না রে। আপা চোখ দুটো শক্ত করে বলল, আমি পারবো ফুপু, শাহেদের জন্য আমার পারতেই হবে। ও না পড়লে আমাদের এই আধার কোনোদিন কাটবে না। আমি খেটে মরবো, তাও শাহেদকে আমি পড়ালেখা করাবো। ফুপু আপাকে বুকের সাথে চেপে ধরে নীরব হয়ে গেল। বিকেলের রোদ পড়ে এলে ফুপু আমাদের বিদায় দিল। সন্ধ্যায় যখন আমরা বাড়ি ফিরলাম তখন উঠানে কুপির আলো জ্বলছে। নতুন মা বারান্দায় বসেছিল আর আব্বা তামাক খাচ্ছিল। আমাদের উঠানে ঢুকতে দেখে আব্বার মুখের চেহারায় এক চিলতে স্বস্তির ছাপ ফুটল বটে, কিন্তু সেই স্বস্তি উবে গেল নতুন মায়ের চোখ রাঙানিতে। নতুন মা তেড়ে এসে মুখে বৃষ্টি গালিগালাজ শুরু করলো। হয়েছে, নবাবের বেটি আর বেটা সারাদিন পর ফিরলেন। কোথায় ছিল এতক্ষণ? কার বাড়ি গিয়ে মুখ লুকিয়ে বসেছিলি? ঘরে কাজ কাম ফেলে রেখে কোন চুলোয় যাওয়া হয়েছিল? আব্বা তামাকের নোলকটা একপাশে রেখে একটু রাগী সুরে শুধালো, কই গিয়েছিলি তোরা সারাদিন? না বলে কয়ে এভাবে না খেয়ে বাড়ি থেকে বের হওয়া কিসের জন্য? আপা সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ফুপুর বাড়ি গেছিলাম। ফুপুর বাড়ির শব্দটা শুনতেই নতুন মা ফোঁস করে উঠল। শোনো কথা, ওনারা ফুপুর বাড়ি গিয়ে আমার নামে কুৎসা গাইতে গিয়েছিলেন। তোকে ফুপু তো তোদের মাথায় আরও বাতাস দিচ্ছে। আবার যদি ওই ভিটেই পা দিয়েছিস তবে তোদের ঠ্যাং ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। আপা কোনো জবাব দিল না, চুপচাপ আমার হাত ধরে চালার ঘরে চলে এলো। এই ঘটনার 2 দিন পর সকালে হঠাৎ ফুপু আমাদের বাড়িতে এলো। ফুপু উঠানে পা দিয়ে আব্বা আর নতুন মায়ের দিকে ফিরেও তাকালো না, কোনো কথা বলল না, সোজা আমাদের ঘরের পেছনের চালার ঘরে চলে এলো। ফুপু আপার হাতটা ধরে টেনে কোণে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, মা রে, তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আমার জামাইয়ের গ্রামের পাশেই এক মস্ত বড় ধনী পরিবার থাকে। তারা বেশিরভাগ সময় ঢাকায় থাকে। গ্রামের বাড়িতে এসেছিল, কাল পরশু ঢাকায় ফিরে যাবে। তারা তোদের দুজনকে ঢাকায় নিয়ে যেতে রাজি হয়েছে। কথাটা শুনে আপার চোখ দুটো এক মুহূর্তের জন্য বড় বড় হয়ে উঠল। ফুপু বলতে লাগলো, তাদের বাড়িতে তোকে রান্নাবান্না আর খুচরো কাজকাম করতে হবে। কাজের বিনিময়ে তারা তোদের দুজনের পেটের ভাত দেবে, পরনের জামা কাপড় দেবে আর শাহেদকে স্কুলে ভর্তি করিয়ে পড়ালেখার সব খরচ জোগাবে। ফুপুর কথা শেষ হতে না হতেই আপার মলিন মুখে এক অদ্ভুত বিজয়ের আলো ফুটে উঠল। আপা ফুপুকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছো ফুপু? শাহেদ তাইলে শহরের স্কুলে পড়বো? ফুপু একটা দীর্ঘশ্বাস ফেলে আপার মাথায় হাত বুলিয়ে বলল, হরে মা, তাই তো বলল তারা, কিন্তু শাহেদের এই পড়ার জন্য তোকে কোনো বেতন দেবে না। তোকে বিনা বেতনে দিনরাত খেটে যেতে হবে। তুই পারবি তো রেনু? আপার চোখের কোণে পানি এসে জমেছিল, কিন্তু তা আনন্দের। আপা ফুপুর হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, টাকা দিয়ে আমি কি করব ফুপু? শাহেদ পড়ালেখা করতে পারলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আমি দিনকে রাত বানিয়ে কাজ করব, তাও ওকে আমি শহরের স্কুলে পড়াবো। আমি দরজার পাশে দাঁড়িয়ে আপার কথাগুলো শুনছিলাম।
আপা শুধু আমার ভবিষ্যতের জন্য নিজের জীবনটা এক ধনী পরিবারের হাতে তুলে দিতে এক পায়ে রাজি হয়ে গেল। ঘরের বাইরে থেকে তখনও নতুন মায়ের খিস্তি খেউর আর তার ছেলের গোঙানির আওয়াজ আসছিল, কিন্তু ঘরের ভেতরে আমার আপার ওড়নার আঁচলে পেঁচানো ছিল এক বুক স্বপ্ন আর এক নতুন আলোর দিশা। ফুপু যখন চলে যেতে প্রস্তুত হলো, আপা ফুপুর হাত দুটো জড়িয়ে ধরে খুব নিচু গলায় বলল, ফুপু, তুমি এই কাজের কথা আব্বা আর নতুন মাকে এখন কিছুই বলো না। ওরা জানতে পারলে কোনো না কোনো ফোন দিয়েটে আমাদের এই যাওয়াটা আটকে দেবে। শাহেদের আর ঢাকায় যাওয়া হবে না। ফুপুর চোখে মুখে তখন ক্ষোভ আর কষ্টের ছাপ স্পষ্ট। ফুপু মুখটা শক্ত করে বলল, আমি তোর বাপের আর ওই ডাইনির সাথে এমনিতেই আর জীবনে কথা বলমু না রে মা। তোদের আমি নিজের দায়িত্বে নিয়ে যাব। তোদের কাপড়ের পুটলি গুছিয়ে রাখিস। পরশু সকালে আমি আমজাদের দোকানের মোড়ে তোদের জন্য দাঁড়িয়ে থাকব। ফুপু আর আব্বা বা নতুন মায়ের দিকে ফিরেও তাকালো না। কোনো কথা না বলে সোজা উঠান পেরিয়ে কাঁচা রাস্তা ধরে হনহন করে চলে গেল। পরের দুটো দিন আমাদের কেটে গেল এক অদ্ভুত থমথমে ভাব আর অপেক্ষার মধ্য দিয়ে। আপা নিজের কাজগুলো আগের মতোই নিপুণভাবে করে গেল। উঠান ঝাড়ু দেওয়া, কলতলা থেকে পানি টানা, রান্নার আয়োজন করা সবই ঠিকঠাক চলল, কিন্তু আপার মুখে কোনো কথা ছিল না। আমি চুপি চুপি চালার ঘরে গিয়ে মা আর দাদির রেখে যাওয়া পুরনো একটা কাঁথার টুকরো আর আমাদের স্কুলের দুটো খাতা, পেন্সিল অথবা পুরনো ওড়নায় বেঁধে ছোট একটা পুটলি বানিয়ে রাখলাম। আমাদের তো আর তেমন কিছু ছিল না, এই কটাই ছিল সম্বল। নির্দিষ্ট দিন সকালে সূর্য তখনও বাসারের মাথায় ওঠেনি। নতুন মা ভেতরের ঘরে বাচ্চার পাশে ঘুমিয়েছিল। আব্বা বারান্দায় কাঠের চৌকিতে বসে অলসভাবে তামাক টানছিল। আমরা দুজন পিঠে ছোট পুটলিটা ঝুলিয়ে চালার ঘর থেকে বের হয়ে এলাম। সোজা আব্বার সামনে গিয়ে দাঁড়ালাম। আপা আব্বার চরণের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আব্বার খসখসে পায়ে হাত দিয়ে একটা সালাম করলো। তারপর সোজা আব্বার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আব্বা, আমরা চলে যাইতাছি শহরে। তুমি ভালো থাইকো, শরীরের যত্ন নিও। আব্বার হাত থেকে তামাকের কলকেটা যেন খসে পড়তে গিয়েও আটকে গেল। আব্বা চোখ দুটো বড় বড় করে আপার আর আমার পিঠের পুটলিটার দিকে তাকালো। চেহারার চরম এক বিস্ময় ফুটে উঠল। আব্বা জড়িয়ে যাওয়া গলায় বলল, কই যাবি তোরা? হুট করে সকালবেলা আবার কোন পাগলামি শুরু করছিস? তগো কোনোখানে যাইতে? আব্বার মুখের কথা শেষ হওয়ার আগেই ভেতরের ঘরের দরজা দরফর করে খুলে গেল। নতুন মা উস্কো খুস্কো চুলে কোলের বাচ্চাটাকে জড়িয়ে ধরে বারান্দায় ছুটে এলো। নতুন মা বিষাক্ত একখান হাসি হেসে চিৎকার করে উঠল, আরে যাইতে দাও ওদের, ওদের সুখে থাকতে ভূতে কি লাই। ঘরের সুখ সহ্য হচ্ছে না ওনাদের। 2 দিন আগে তোমার ওই শয়তান বোন আইছিল না? হেই দেহগা, ওগো ফুটো পয়সার লোভে ওদের কোনো হানে নিয়া বেইসা দিব। আমার পাড়াশুদ্ধ মানুষের কাছে মুখ পোড়াতে এই ফোন দিয়ে এঁটেছে ওনারা। নতুন মায়ের বৃষ্টি গালাগালি আর বিষাক্ত কুচ্ছা শোনা মাত্রই আব্বার চোখ দুটো আবার কেমন যেন নেভে গেল। আব্বা আর উঠে দাঁড়ালো না, আর আমাদের আটকানোর চেষ্টাও করলো না, যেন আমাদের চলে যাওয়াটা এই সংসারের ওপর থেকে একটা মস্ত ভার নেমে যাওয়ার মতো। আপা নতুন মায়ের কথাগুলোর কোনো জবাব দিল না। আপার চোখে তখন আর কোনো রাগ বা অভিমান ছিল না, ছিল এক অগাধ শূন্যতা। আপা একবার বারান্দার কোণে রাখা নতুন মায়ের ওই নিষ্পাপ হাত পা বাঁকা ছেলেটার দিকে তাকালো। বাচ্চাটা তখন এক দৃষ্টিতে আপার দিকে চেয়েছিল। আপা নতুন মায়ের দিকে তাকিয়ে নরম গম্ভীর গলায় বলল, মা, আমার ভাইয়ের পড়ালেখার ব্যবস্থা করার জন্যই আমি যাচ্ছি, আর তুমি খোকাকে একটু দেখো, ওকে ফেলে রেখো না। ও তো অবুঝ বাচ্চা, ওর যত্ন নিও। কথাটা শুনে নতুন মা মুখ ঘুরিয়ে একপাশে থুতু ফেললো, কোনো জবাব দিল না। আপা আমার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোই চেপে ধরল। চল সাহেব, দেরি হয়ে যাচ্ছে। আমরা উঠান পেরিয়ে কাঁচা রাস্তায় এসে দাঁড়ালাম। একবারের জন্য পেছনে ফিরে তাকালাম না। যে ভিটেই জন্ম, যে ভিটেই মা আর দাদির স্মৃতি ধুলোয় মিশে আছে, সেই ভিটে ছেড়ে আমরা দুটো ভাই বোন এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ালাম। আমজাদ কাকার দোকানের মোড়ে ফুপু আগে থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাদের দেখতে পেয়েই ফুপু এগিয়ে এসে আমাদের বুকে চেপে ধরল। চল রে মা, গাড়ি এসে পড়বে এখনই, ফুপু বলল।
আমি হেঁটে যাওয়ার সময় রাস্তার ধুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম, আব্বা আজ একবারও আমাদের পেছনের ডেকে বলল না, রেনু, শাহেদ, তোরা যাস নে। আব্বার ভেতরের বাপটা যেন সত্যিই চিরতরে মরে গেছে। কিন্তু আমার পাশে ছিল আমার আপা। আপার পরনে পুরনো ওড়নার আঁচলটা আজ বাতাসে একটু বেশি উড়ছিল। সেই আঁচলের বাঁধনে শক্ত করে বাঁধা ছিল আমার শহরের স্কুলে পড়ার স্বপ্ন। আর একটা বোনের নিজের শৈশব বিসর্জন দিয়ে ভাইয়ের জীবন গড়ার অদম্য গল্প। চলবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।